নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। আর আজ তোমাদের জন্য আমার চ্যানেলের বিশেষ নিবেদন, গোয়েন্দা কিরিটি রায়ের চরিত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার নিজের লেখা কাহিনী আষাঢ়ের আধারে। আজকের গল্প পাঠে আমি প্রিয়ব্রত মুখার্জি। শুরু হচ্ছে আষাঢ়ের আধারে। আষাঢ় মাস পড়লেই যেন কলকাতার আকাশ মেঘের ভারে পুজো হয়ে থাকে। সকাল আর সন্ধ্যার মাঝে তফাৎ খুঁজে পাওয়া দুষ্কর। প্রায় সারাদিনই ধোঁয়াটে আলোয় ঢাকা থাকে শহরটা। গলির মাথায় গাছের পাতায় টুপটুপ করে বৃষ্টির জল পড়ে, আর তার মাঝে কাকের ডাকে হঠাৎই বুকের কোণে ভয় জেগে ওঠে। এই সময় এক অদ্ভুত ফোন কল পেয়ে উত্তরের এক পুরনো মোড়ে বসে চা খাচ্ছিলেন রণজয় মিত্র, বা বলা বাহুল্য গোয়েন্দা রণজয় মিত্র। পেশায় আইনজীবী, তবে তার শখ গোয়েন্দাগিরি। গায়ে খয়েরি কোট, চোখে মোটা প্রেমের চশমা, আর হাতে সর্বদাই একটি পুরনো চামড়ার ডায়েরি। খুব কম কথা বলেন, কিন্তু একবার যদি তিনি প্রশ্ন করেন, তবে সেই প্রশ্নের গভীরে কোথাও যেন একটা সূক্ষ্ম ছিদ্র খুঁজে পাওয়া যায়, যেখান দিয়ে সত্য বেরিয়ে আসে ধোঁয়ার মতো। সেই দিন বেলা তখন প্রায় 11:15। আকাশে একটানা গর্জন চলছে মেঘের। রণজয় বসেছিলেন মুচিপাড়ার এক পুরনো কাঠের চায়ের দোকানে। পাশে রাখা ছিল একটা পাতলা কাগজের খাম। ঠিক তখনই তার পুরনো বন্ধু ও বর্তমানে বিধাননগর থানার ইন্সপেক্টর প্রদীপ্ত লাহিড়ীর ফোন আসে। রণজয়, আজই একটু সময় করতে পারবি? আসলে একটা কেস এসেছে, আর এই কেসটা একটু অদ্ভুত প্রকৃতির। এটাই তোর সাহায্য আমার লাগবেই ভাই, একটু সাহায্য কর। অদ্ভুত কেস? বর্ষার দিনে অদ্ভুত কেস খুব একটা মন্দ হয় না। কেমন কেস বল? মরণ নয়, চুরি নয়, আবার খুনও নয়, অথচ একজন মানুষ নিখোঁজ হয়েছেন, এবং আশ্চর্যের কথা, সে নিখোঁজ হয়েছে এক ডাকঘরের ভিতর থেকে। রণজয় খানিকক্ষণ চুপ করে থাকলেন। ডাকঘর মানে পোস্ট অফিস? হ্যাঁ, মালঞ্চপুরের পোস্ট অফিস। শহর থেকে একটু দূরে নদীর ধারে একটা প্রায় পরিত্যক্ত অঞ্চল। একটা মাত্র সরকারি ডাকঘর চালু আছে ওখানে। সপ্তাহে গড়ে 3টে চিঠি পড়ে, আর সেখান থেকেই নিখোঁজ হয়েছেন ডাকঘরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সুধাংশু মিত্র। কেউ কিছু জানে না, কেউ কিছু দেখেও নি, অথচ দরজায় তালা দেওয়া ছিল ভিতর থেকে। তাহলে তুই কিভাবে খবর পেলি যে এরকম একটা ঘটনা ঘটেছে? একটা সাদা খাম, কোনো প্রেরকের নাম নেই, স্ট্যাম্পও নেই, কেবল একটা ছোট্ট লেখা ছিল, আষাঢ় আসছে আর সুধাংশু যাচ্ছে। আজ সকালে আমাদের থানার চৌখাটে খামটা পড়েছিল, আমি ওখান থেকেই জানতে পারলাম পুরো ঘটনাটা। রণজয় এবার মৃদু হাসল। ভিজে খামের ভেতরেও কোনো না কোনো গন্ধ লেগে থাকে প্রদীপ্ত। যাই হোক, আজই চল আমরা মালঞ্চপুর যাব। বৃষ্টি যদি তেমন বাধা না দেয়, তবে রহস্যের ছাতা খোলাই যাক তবে।
দুপুর গড়িয়ে গেলে রণজয় ও প্রদীপ্ত রওনা হলেন মালঞ্চপুরের দিকে। শহরের হট্টগোল ছেড়ে যখন তারা বৃষ্টি ভেজা পথ ধরে পেরিয়ে গেলেন ঘাসে ঢাকা ছোট্ট সাঁকো, তখন চারপাশ নিঃশব্দ। কোথাও কোনো জনমানব নেই, কেবল কাদামাটির রাস্তা, বড় বড় গাছ, আর মাঝে মাঝে বাজ পড়ার শব্দে গাছের পাতারা কেঁপে উঠছে। তারা পৌঁছে গেলেন একটি ছোট্ট ইট সিমেন্ট গাঁথা দোতলা ভবনের সামনে। ওপরে টিনের ছাদ, দরজায় কাঠের তালা ঝুলছে। সেই ভবনটাই মালঞ্চপুরের ডাকঘর। দাঁড়িয়ে থাকা স্থানীয় পোস্টম্যান একজন প্রৌঢ়, নাম গোপাল সরকার। তিনি জানালেন, মশাই, গতকাল দুপুর অবধি ঠিকঠাকই ছিলেন সুধাংশুবাবু। বিকেলে একটা লোক এসেছিল, গায়ে কাঁথা আর চোখে কালো চশমা দিয়ে। ওর সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলেন। তারপর সন্ধ্যেবেলা শুনি সুধাংশুবাবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দরজা নাকি ভিতর থেকে বন্ধ, তালা ওর নিজের হাতেই লাগানো। প্রদীপ্ত এবার প্রশ্ন করল, লোকটা কে ছিল? জানি না মশাই, আগে কোনোদিন এই চত্বরে দেখিনি। রণজয় এবার মাথা নাড়ল। সিঁড়ি বেয়ে উঠে গেল ডাকঘরের ভিতরে। জানলার কাছে জলের ফোঁটা জমে আছে। ভিতরে পুরনো চিঠিপত্র ছড়িয়ে ছিটিয়ে। ডেস্কে একখানা অর্ধেক লেখা চিঠি, যার সারমর্ম হলো এই: যদি আমার সাথে কিছু ঘটে, জানবেন ডাকঘর শুধু চিঠি রাখে না, অতীতও জমে থাকে এই ডাকঘরে। আর কেউ একজন সেই অতীত খুঁজে ফিরে এসেছে। আমার যদি কিছু হয়ে যায়, এই চিঠি হলো সেই প্রমাণ, সেই অতীতের প্রমাণ। চিঠির নিচে কোনো নাম নেই। রণজয় চশমা খুলে চিঠিটা হাতে নিয়ে তাকালো বাইরের বৃষ্টির দিকে। প্রদীপ্ত, এই কেসে জল ঢুকেছে, কিন্তু জলের সঙ্গে ঢুকেছে অতীত। যে অতীত বৃষ্টির মতো নরম, আবার ততটাই ধ্বংসাত্মক। মালঞ্চপুর ডাকঘরের দ্বিতীয় তলার ঘরখানি যেন সময়ের থেমে যাওয়া এক কোষ্ঠকুণ্ডলী। বাইরে বৃষ্টির শব্দ নরম অথচ নিরবিচ্ছিন্ন, যেন প্রতিটি ফোঁটা এক একটি অতীতের ছায়া টেনে আনছে এই ভূতের মতো নির্জন ভবনের ওপর। দেওয়ালে পোকায় কাটা চিঠির খামে লেপ্টে আছে অন্ধকার। মেঝের কোণে জমে থাকা জলে নড়াচড়া করে নিঃশব্দে কোনো অজানা ছায়া। রণজয় মিত্র কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন টেবিলের সামনে, সেই অর্ধলিখিত চিঠিখানা হাতে নিয়ে। তার চোখ দুটি যেন শব্দের গভীরতা থেকে ছেঁকে তুলতে চাইছিল কিছু অস্পষ্ট অথচ গুরুত্বপূর্ণ ইঙ্গিত। প্রদীপ্ত পাশে দাঁড়িয়ে ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। প্রদীপ্ত, তুই একটা জিনিস লক্ষ্য করলি? চিঠিটার মধ্যে ভয় আছে, কিন্তু সেই ভয়টা ব্যক্তি নয়, ঘটনার। যেন কেউ অতীতকে জাগিয়ে তুলেছে। অতীত যদি ঘুমিয়ে থাকে, তবে তাকে না জাগানোই ভালো। মুচকি হেসে বলল প্রদীপ্ত। ঠিক, কিন্তু সুধাংশু মিত্র কিন্তু তা করেনি, বরং তিনি অতীতকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং সেটাই তার বিপদের কারণ। রণজয়ের কণ্ঠে
এমন এক স্থির আত্মবিশ্বাস ছিল যা কোনো যুক্তি বা প্রমাণ চায় না। প্রদীপ্ত জানে এভাবে কথা বলতে রণজয় একমাত্র তখনই শুরু করে যখন সত্য তাকে দূর থেকে হাতছানি দেয়। রণজয় ডাকঘরের কোণায় থাকা পুরনো ধাতব আলমারিটা খুললেন। ভিতরে নানান কাগজপত্র, সরকারি রেজিস্টার, কিছু ছেঁড়া ফাইল, এসব একঘেয়ে সরকারি দলিল যাদের উপরে ধুলো জমে সময়ের মতো। কিন্তু ঠিক মাঝখানে ছিল একটি ছোট্ট লাল কাপড়ে মোড়া বাক্স। খুলতেই তার ভিতর থেকে বেরিয়ে এলো একটি সোনায় পেঁচানো ব্রেসলেট। দেখতে অবিকল রাজকীয় অলংকার, যদিও এখন তা বিবর্ণ। তার পাশেই একটি পুরনো সাদা কালো ছবি, 4 জন দাঁড়িয়ে আছে, পিছনে একটি নদী, আর একপাশে ছাতার নিচে দাঁড়িয়ে আছে এক কিশোর। রণজয় সেই ছবিটি হাতে তুলে নিয়ে নীরবভাবে তাকিয়ে রইলেন। এই ছবি যদি সুধাংশুর নিজের সংগ্রহে থাকে, তবে এর মানে তিনি এর সঙ্গে কোনোভাবে যুক্ত। কিন্তু এই ব্রেসলেটটা, প্রশ্ন করল প্রদীপ্ত। এই ব্রেসলেট কোনো আধুনিক গয়না নয়, এটি অন্তত 50 বছরের পুরনো এবং সম্ভবত কোনো জমিদার পরিবারভুক্ত। আমি ধারণা করছি মালঞ্চপুর একসময় জমিদারি এলাকা ছিল। প্রদীপ্ত মাথা নাড়ল। ঠিকই বলেছিস, এক সময় এখানে ছিল রাজনারায়ণ চৌধুরীদের জমিদারি, তবে স্বাধীনতার পর সব ধ্বংস হয়ে যায়। বাড়িটা এখনো আছে, ঝোপঝাড়ে ঢাকা, এক প্রকার শ্মশানের মতোই বলতে পারিস। রণজয় হালকা গলায় বললেন, আমরা সন্ধ্যার আগে সেই বাড়িতে একবার যাব। ততক্ষণে আমি এখানে আরও কিছু দেখতে চাই। ঘড়ির কাঁটা তখন 4টে ছুঁই ছুঁই। বৃষ্টি থেমেছে সাময়িকভাবে, কিন্তু মাটির গন্ধ আরও তীব্র হয়েছে, যেন প্রকৃতি বাতাসে রেখে গেছে কোনো পুরনো কাহিনীর ধোঁয়া। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে না নামতেই রণজয় ও প্রদীপ্ত পৌঁছলেন রাজনারায়ণ চৌধুরীর পরিত্যক্ত জমিদার বাড়ির সামনে। বিশাল লোহার গেট অর্ধেক খুলে পড়ে আছে। বাড়ির চূড়া ঢেকে গেছে শাল গাছের ডালে, জানলায় কেবল অন্ধকার। প্রদীপ্ত বলল, এই বাড়ির নিচতলায় একসময় গোপন কামরা ছিল। শোনা যায় সেখানে নাকি গয়না আর দস্তাবেজ লুকিয়ে রাখা হতো। তবে স্বাধীনতার পরে বাড়িটা লুটপাট হয়, কেউ কিছু পায়নি, আবার কেউ খুঁজতেও সাহস করেনি। দরজার কড়া ঠোকা মাত্র এক কণ্ঠস্বর ভেসে এলো ভিতর থেকে। কে? প্রদীপ্ত চমকে উঠল। এখানে তো কেউ থাকে না শুনেছিলাম, তাহলে এই কণ্ঠস্বর? দরজা খুলে দাঁড়ালেন একজন বৃদ্ধ, মুখে সাদা দাড়ি, গায়ে একটি মলিন ধুতি, কাঁধে পুরনো চাদর, চোখে কাঁচের ফ্রেমের চশমা। আপনারা কি শহর থেকে এসেছেন? কাল দুপুরেও একজন এসেছিলেন, তার চোখে এক অদ্ভুত তৃষ্ণা ছিল, যেন কিছু খুঁজছিলেন। রণজয় নম্রভাবে বললেন, সুধাংশু মিত্র নামে কাউকে আপনি চিনতেন? বৃদ্ধের চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। তিনিও এসেছিলেন এখানে, এই বাড়িতেই। আমি তাকে কিছু বলেছিলাম অতীতকে ঘাঁটলে সে পাল্টা কামড়ায়, কিন্তু তিনি শোনেননি আমার কথা। তিনি এই বাড়িতে কি কিছু খুঁজতে এসেছিলেন? বৃদ্ধ একবার মাথা নিচু করে বললেন, একটা
পেঁচানো সোনার চুড়ি। শুনেছি ওটা নাকি একসময় এই বাড়ির দাসীর ছিল, কিন্তু জমিদার তাকে ভয়ঙ্করভাবে হত্যা করেন, আর তারপর থেকে এই বাড়ির উপর অভিশাপ নেমে আসে। প্রদীপ্ত চুপ করে থাকলেও রণজয় লক্ষ্য করলেন বৃদ্ধের চোখে ছিল একরাশ কান্না, যেন স্মৃতি তাকে জয় করে ফেলেছে। আপনার নাম? আমার নাম পঞ্চানন। ছোটবেলায় এখানেই থাকতাম। তখনকার দিন সব চোখের সামনে, মানে ভাসে আর কি, বুঝতে পারছেন তো? রণজয় ধীরে ধীরে বেরিয়ে এলেন বাড়ি থেকে। বাইরে আকাশ আবার কালো হয়ে এসেছে। প্রদীপ্ত, সুধাংশু মিত্র যদি এই চুরিটা এখানে পেয়ে থাকেন, তবে প্রশ্ন উঠছে কিভাবে ওটা ডাকঘরে পৌঁছলো, এবং কে ওই চিঠিটা তোদের ওই পুলিশ স্টেশনে রেখে এলো, যাতে লেখা ছিল আশার আসছে আর সুধাংশু যাচ্ছে। প্রদীপ্ত একটু থেমে বললেন, তাহলে তুই কি বলছিস বল? সুধাংশুর অন্তর্ধানের পেছনে অতিপ্রাকৃত কিছু রয়েছে কি? রণজয় চুপ করে রইলেন। এক ছিলতে বিদ্যুৎ আকাশ ছিঁড়ে নেমে এলো মাঠের প্রান্তে। আমি বলছি, অতীত তার হিসাব চায়, বর্ষা তার পর্দা, আর আমাদের সামনে আছে একটা গল্প যেটা লিখে গেছেন অন্য কেউ একজন, পড়ে ফেলেছেন আবার অন্য কেউ, আর যার শেষটা এখনো কেউ জানে না। এক মুহূর্তের স্তব্ধতা নেমে এলো। আকাশ আবার গর্জে উঠল। আষাঢ় মাসের রাত যেন চুপচাপ স্নায়বিক উত্তেজনার মতো মাটির গায়ে লেপ্টে থাকে। মেঘে ঢাকা আকাশ বিদ্যুতের ক্ষীণ ঝলক আর মাঝে মাঝে দুর্বল বজ্রধ্বনি যেন দূর কোথাও কাঁদছে কোনো অদৃশ্য প্রেতাত্মা। মালঞ্চপুর গ্রামের প্রত্যন্তর প্রান্তে সেই রাজবাড়ি থেকে ফিরে আসার পরেও রণজয় মিত্রের চোখে মুখে ক্লান্তির চিহ্ন মাত্র নেই। তার দৃষ্টি স্থির, মস্তিষ্কে চলছে এক একত্রীকরণ প্রক্রিয়া, উপলব্ধির, অনুমানের আর ভবিষ্যৎ সম্ভাবনার। সন্ধ্যার পর ডাকঘরের সেই ঘরটি যেন আরো নীরব, আরো রহস্যময়। ঘরের ভিতরে বসে রণজয় পুরনো ফাইল আর চিঠির কাগজগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলেন। প্রদীপ্ত জানলা দিয়ে দেখছিলেন বাইরের বৃষ্টির অন্ধকার নাচ। হঠাৎ রণজয় ধীর স্বরে বলে উঠলেন, এই চিঠিগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ, যেটা প্রথমে আমরা পেয়েছিলাম, কিন্তু আজ সন্ধ্যায় পঞ্চাননের বলা একটি কথা আমাকে খুব ভাবাচ্ছে। প্রদীপ্ত ঘুরে তাকালো। কোন কথা? তিনি বলেছিলেন চুরিটা ছিল এক দাসীর, জমিদার তাকে হত্যা করেন। এখন যদি সুধাংশু মিত্র সেই চুরিটা খুঁজে পেয়ে থাকেন, তবে সেটা ডাকঘরে কিভাবে এলো? মানে তুই বলছিস কেউ ইচ্ছে করে ওই জিনিসটা ওর হাতে তুলে দিয়েছে? কিন্তু কেন? রণজয় এবার উঠে দাঁড়ালেন। চোখে বৃদ্ধ বিস্ময় নয়, বরং সূক্ষ্ম সংযত ক্রমবর্ধমান উত্তেজনা। কারণ তারা চেয়েছে সুধাংশু অতীতকে খুঁড়ে বার করুক। তারা জানতো যে সুধাংশু স্থির মতির মানুষ নয়। কে জানে, তার পরিবারের অতীতেও হয়তো কোনো দাগ ছিল। সে কারণে সেই চুরি তার কাছে
পৌঁছে দেওয়া হয়েছে। প্রদীপ্ত এবার একটু কেঁপে উঠল। তুই কি বলতে চাইছিস? এই ঘটনার পেছনে কোনো পারিবারিক প্রতিশোধ আছে? রণজয়ের কণ্ঠ স্থির। শুধু পারিবারিক প্রতিশোধ নয় বন্ধু, এটা এক ধরনের শাস্তির পরিক্রমা। কারোর পূর্বপুরুষ যে অন্যায় করেছিলেন তার প্রতিফল উত্তরসূরি পাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুধাংশু মিত্র কোথায়? পরদিন সকালে রণজয় ও প্রদীপ্ত দেখা করলেন মালঞ্চপুর থানার পুরনো রেকর্ড রুমের দায়িত্বপ্রাপ্ত অফিসার অরিন্দম ঘোষালের সঙ্গে। প্রায় 2 দশক ধরে তিনি এই অঞ্চলের থানায় কর্মরত এবং পুরনো কেসের ফাইল তার কাছে যেন পিঠের ছায়ার মতো পরিচিত। রাজনারায়ণ চৌধুরীর পরিবারের শেষ কেসটা ওই 1961 সালের জুলাই মাসে হয়েছিল। একটা দাসী ছিল ওই, যার নাম ছিল গুণধরী। হ্যাঁ, গুণধরী। শোনা যায় সে জমিদারের সন্তানের মা হতে চলেছিল, আর সেই অপবাদের জন্য এক রাতে তাকে পুকুর ঘাটে গলা টিপে মেরে ফেলা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই অপরাধে কেউ ধরা পড়েনি, বরং 3 দিনের মাথায় জমিদার নিজেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। আর এই নিখোঁজের পেছনে যে কে ছিল সেটা কিন্তু জানা যায়নি। এবার রণজয় বললেন, মানে জমিদার নিখোঁজ হওয়ার এবং দাসীর মৃত্যু দুটি অনিশ্চিত রহস্য হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। কেউ কেউ বলেন জমিদার রাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন, আবার কেউ বলেন গুণধরীর আত্মা নাকি তাকে তুলে নিয়ে গেছে। বুঝতেই তো পারছেন গ্রামের ব্যাপার, এসব তো একটু কথা রটেই থাকে। এইগুলোই হয়েছিল, এর থেকে আর তো বিশেষ কিছু আমার জানা নেই। রণজয় এবার চুপ করে রইলেন। তার ভুরু একটু কুঁচকে ছিল। হঠাৎ তিনি বললেন, সুধাংশু মিত্র কি কয়েকদিন আগে থানায় এসেছিলেন? হ্যাঁ, উনি এসেছিলেন। পুরনো জমিদার কেসের ফাইল চেয়েছিলেন, বলেছিলেন গবেষণার কাজ করছেন। আমি অত শত না বুঝে আমি ডিটেলস ওনাকে বলে দিয়েছিলাম। প্রদীপ্ত হালকা করে ফিসফিস করে এবার বলল, তাহলে আমাদের অনুমান ভুল নয় ভাই, এখানেই কোনো না কোনো একটা গন্ডগোল হয়েছে। তবে সেই ফাইল এখন কোথায় সেটা জানতে হবে। অরিন্দমবাবু, ওই যে ফাইলটা আপনি দিয়েছিলেন ওটা এখন কোথায়? ওই তো রেকর্ড রুমেই আছে। উনি বেশিক্ষণ দেখেননি, ওই 15-20 মিনিট এখানে বসে ফাইলটা দেখলেন, তারপর চলে গেলেন নিজের রাস্তা ধরে। আর যদি আপনাদের কোনো দরকার থাকে আমাকে বলতে পারেন, ওই ফাইলটা কিন্তু আমি আপনাদের দিয়ে দিতে পারি। চলুন রেকর্ড রুমে চলুন, ওই সামনেই ফাইলটা রাখা আছে, আপনাদের এখনই দিয়ে দিচ্ছি আমি। পুরনো রেকর্ড রুম, ধুলো বালি, পোকায় কাটা পাতা এবং আবদ্ধ বাতাসের মধ্যে ঘুরপাক খাচ্ছে ইতিহাসের নীরবতা। সেখানে এক কোণে বসে রণজয় ও প্রদীপ্ত পড়ছিলেন সেই গুণধরী হত্যা সংক্রান্ত মামলার রিপোর্ট ফাইল। প্রতিটি বিবরণ যেন কোনো কাল্পনিক উপন্যাসের চেয়েও অন্ধকার। দেখ প্রদীপ্ত, এই কাগজে লেখা হয়েছে গুণধরীর হাতে একবার একটি চুড়ি উপহার দিয়েছিলেন রাজনারায়ণ, তবে তা গোপনে। তখনও কেউ কিছু জানতো না এই চুরির ব্যাপারে, আর সেই চুরিরই বর্ণনা রয়েছে এখানে। দেখ দেখ, ভালো করে দেখ। আর
পেঁচানো সোনার নকশা, মাঝে লাল রঙের পাথর, একেবারে মিলে যায় কিন্তু আমাদের বাবা চুরির সঙ্গে, তাই না? দেখ দেখ দেখ, একবার ভালো করে দেখ। প্রদীপ্ত শ্বাস চেপে বলল, মানে ওই চুরি গুণধরীর? ওটা কেউ বহু বছর পর খুঁজে বার করেছে আর সুধাংশুর হাতে তুলে দিয়েছে? কিন্তু কেন? কারণ সেই চুরি শুধু এক অলংকার নয়, সেটা একটা অভিশাপের বীজ। গুণধরের রক্তে স্মৃতি লেগে আছে, আর যারা ইতিহাস খোঁজে তাদের সেই স্মৃতি গিলে ফেলে। এক মুহূর্তে স্তব্ধতা নেমে এলো। রণজয় চোখ বন্ধ করে একবার গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আমাদের এখন গুণধরের কবর খুঁজতে হবে। ওই কবরেই লুকিয়ে আছে সুধাংশুর ভাগ্য এবং সম্ভবত তার মৃত্যুর চিহ্ন। প্রদীপ্ত এবার চমকে উঠল। তুই কি বলছিস? সুধাংশু মারা গেছে? আমি বলছি, তিনি বেঁচে থাকলেও আর সেই আগের মানুষ নেই। বাইরে তখন শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, আর সেই বৃষ্টির গর্জনের মধ্যেই একটা অস্পষ্ট আওয়াজ যেন ভেসে এলো, একটা মেইলি হাসি মাটি ভেদ করে আসছে, যেন গুণধরীর অভিশাপ বৃষ্টির সঙ্গে মিশে আকাশ ছুঁয়ে উঠেছে। বিকেল তখন নিভে আসছে। আষাঢ়ের আকাশ থমথমে, ধূসর মেঘের চাদর ঢেকে গেছে চারপাশ। গাছের পাতায় বাতাসের ভারী চাপ, যেন প্রকৃতি নিজেই চুপ করে অপেক্ষা করছে কোনো এক পুরনো ইতিহাস আবার জেগে উঠবে বলে। ডাকঘরের বাইরে প্রায় জনমানব শূন্যতা। দূরের ঝোপঝাড়ে নাম না জানা কোনো পাখি ডাকছে ক্ষীণ স্বরে। রণজয় মিত্র পত্রপত্রিকা গুটিয়ে ব্যাগে রাখলেন। প্রদীপ্ত গম্ভীর মুখে তাকে জিজ্ঞাসা করল, তুই নিশ্চিত এখন সন্ধেবেলায় ওই পুরনো কবরস্থানে যাওয়াটা জরুরি? রণজয় একটু হাসলেন, কিন্তু সে হাসির মধ্যে আনন্দের রেখা ছিল না। অভিশপ্ত ইতিহাস যদি রাতের আধারে ঘুম ভেঙে জেগে ওঠে, তবে দিনের আলোয় তার কাছে যাওয়াটাই তো বোকামি, তাই না প্রদীপ্ত? আমাদের যেতে হবে এখনই। মালঞ্চপুর থেকে দক্ষিণ পূর্বে যে জঙ্গলাকীর্ণ প্রান্তর, সেখানেই অবস্থিত গুহ ঠাকুরতলার কবরস্থান। এটি কোনো সরকারি কবরখানা নয়। জমিদার পরিবারের লোকজন এবং তাদের অন্তঃপুরের কয়েকজন দাসীদের এইখানে দাহ বা সমাধি হতো, এমনটাই শোনা যায় লোকজনের কাছ থেকে। পথে যেতে যেতে হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। প্রথমে এক ফোঁটা, তারপর প্রবল ধারা। বৃষ্টির শব্দ যেন অশরীরীর বিষণ্ণ গান। রণজয় মুড়ি দিয়ে মাথা ঢাকলেন। প্রদীপ্ত হাত ধরে সামলে রাখল টর্চ। আধারে চারপাশের গাছেরা যেন হঠাৎই বিকৃত মুখে হাসছে। এই জায়গাটার গায়ে অন্যরকম একটা গন্ধ আছে, বুঝলি রণজয়? ব্যাপারটা যেন কেমন একটা। রণজয় থামলেন না, শুধু বললেন, গন্ধ নয়, এটা মৃত স্মৃতির ঘাম, বুঝলি? জঙ্গল পার হয়ে তারা এসে দাঁড়ালো এক ঢিপির সামনে। সেখানে একটা বাউন্ডারি দেওয়াল ভেঙে পড়ে আছে। কয়েকটা কবরের পাথর হেলে পড়েছে একপাশে। ঘাসে ঢাকা ছত্রাকের দাগে
নোংরা আর অচেনা সর্বজায়গা। এগিয়ে গেলেন রণজয়। টর্চের আলো ফেলতেই এক মসৃণ পাথরের ওপর দেখা গেল খোদাই অক্ষর, গুণধরী 1961। প্রদীপ্ত এবার কেঁপে উঠল। তাহলে এটাই, হ্যাঁ, এটাই তার সমাধি, এবং এই সমাধির নিচেই লুকিয়ে আছে আমাদের জবাব। হঠাৎ বাতাসের একটা ঝাপটা এসে নিভিয়ে দিল টর্চের আলো। চারিদিক নিস্তব্ধ, শুধু বৃষ্টির ছায়া আর ঝোপঝাড়ের নড়াচড়া। সেই মুহূর্তে কবরের দিক থেকে উঠল এক নিঃশব্দ কুয়াশা, কুয়াশা যার কোনো অস্তিত্ব নেই। প্রদীপ্ত কাঁপা কাঁপা গলায় বলল, রণজয়, রণজয়, দেখছিস দেখছিস ভাই, কুয়াশা, কুয়াশা। রণজয় বললেন, না, কিচ্ছু না। তার চোখ আটকে আছে কবরের পাথরে। হঠাৎ সেই পাথরের গায়ে দেখা গেল ভিজে অক্ষরে লেখা কয়েকটি শব্দ। সে ফিরছে অভিশাপ নিয়ে। প্রদীপ্ত আর দাঁড়াতে পারল না। সে পিছিয়ে গিয়ে এক গাছের গায়ে হেলান দিল। রণজয়, এ কি অধিক কল্পনা? আমাদের চোখ কি ভুল দেখছে? হ্যাঁ ভাই, আমি কিছু বুঝতে পারছি না ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না। রণজয় ঠান্ডা স্বরে বললেন, যা সত্য তার ব্যাখ্যা সবসময় বিজ্ঞানে হয় না। কিছু কিছু উত্তর আসে বিশ্বাস আর অন্তর্দৃষ্টির মধ্যে। তিনি ধীরে ধীরে কবরের পাশে বসে পড়লেন। বৃষ্টির ফোঁটা জমাট বাঁধছে চুলে, গায়ে এবং পাথরের ওপর। তারপর থরের কিনারা ঘেঁষে মাটি সরাতে শুরু করলেন। মাটি ছিল আর্দ্র নরম, এবং কিছুক্ষণ খোঁড়ার পর তার হাতে পড়ল একটা কাঠের বাক্স। দেখো প্রদীপ্ত, এটা এটা নিশ্চয়ই। বাক্সটা তোলার সঙ্গে সঙ্গে যেন বাতাস থেমে গেল। চারিদিকে এক ভয়ানক নিস্তব্ধতা নেমে এলো। কেবল একটি আওয়াজ ভেসে এলো কানের ভিতরে, মেইলি কণ্ঠ, ক্লান্ত আর বিষণ্ণ। সে আমায় ভালোবেসেছিল, কিন্তু আমায় গলা টিপে মেরেছিল। বাক্স খুলতেই দেখা গেল ভিতরে রাখা রয়েছে আরেকটি চুড়ি, একই নকশার, লাল পাথর বসানো। তবে সেটি খানিকটা ভাঙা, যেন কালের ক্ষতচিহ্ন বহন করে চলেছে। রণজয় বললেন, দুটি চুড়ির মিল থাকা মানেই এদের ইতিহাস এক। একটিকে সুধাংশুকে দিয়ে টোপ ফেলা হয়েছিল, আর এই চুরিটি প্রমাণ গুণধরের মৃত্যু ছিল পরিকল্পিত, এবং তার আত্মা এখন ন্যায় বিচারের অপেক্ষায় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎই এক ঝলক বিদ্যুৎ চমকালো চারপাশে। তার আলোর মধ্যে রণজয় দেখলেন একটু দূরে পাথরের কবরগুলোর মাঝে দাঁড়িয়ে আছে এক আবছা মেইলি অবয়ব। সাদা কাপড়, চুল এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখ যেন জ্বলছে ঘৃণায়। রণজয় ধীরে ধীরে বলল, গুণধরী, আমরা সত্য উন্মোচন করবই। প্রতিশোধ নয়, বিচার হবে। আমি তোমায় কথা দিচ্ছি। এক মুহূর্ত, তারপর অবয়বটি ধীরে ধীরে মিলিয়ে গেল
বৃষ্টির কুয়াশার ভেতরে। প্রদীপ্ত তখনও স্তব্ধ, হাঁটছে কিন্তু যেন স্বপ্নে। রণজয় হাত রাখলেন ওর কাঁধে। ভয় পাস না প্রদীপ্ত, এ কেবল শুরু। আমাদের এখন সুধাংশুর শেষ পদচিহ্ন খুঁজে বার করতে হবে। সে কোথায় গেল, কিভাবে গেল, সব উত্তর এই দুটো চুরির মাঝেই আছে। প্রদীপ্ত এবার প্রশ্ন করল, আর যদি সুধাংশু না থাকে তখন? তবে কেউ আছে যে চায় না এই সত্য প্রকাশ পাক, তাকেই খুঁজে বের করতে হবে। এবার আমার কথাটা বুঝতে পারছিস? ভয় পাস না, অত ভয় পেয়ে কিচ্ছু হবে না। আর তুই না পুলিশ, পুলিশ হয়ে ভূতে ভয় পাস? পেছনে তখন কবরস্থান নিঃশব্দে দাঁড়িয়ে, আকাশে অন্ধকার আরো গাঢ়, কিন্তু রণজয় মিত্রের চোখে আলো। কারণ তিনি জানেন প্রকৃতি কখনো অতীতকে মুছে ফেলে না, কেবল অপেক্ষা করে কখন কেউ এসে সেই গল্প আবার পড়বে। মালঞ্চপুর যেন আবার ঘুমিয়ে পড়েছে। বৃষ্টির সেই লাগাতার শব্দ কেটে গিয়ে এখন কেবল বাতাসে ভাসছে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা। চারপাশে হালকা ধোঁয়াচ্ছন্ন কুয়াশা, যেন আষাঢ়ের অস্থির আত্মা এখন পথ চলার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে। রণজয় মিত্রের মনোজগতে কিন্তু এই নীরবতা নেই। কবরস্থানে আবিষ্কৃত সেই দ্বিতীয় চুরি, গুণধরীর সমাধির ওপর উঠে আসা রহস্যময় শব্দ, এই সব কিছুর প্রতিধ্বনি তার বিশ্লেষণাত্মক মস্তিষ্কে যেন একের পর এক ছক আঁকছে। আর এই ছকের মধ্যেই উঠে এসেছে এক নতুন নাম, অচলাবালা। প্রদীপ্ত, যিনি এখনও খানিকটা বিষণ্ণ ও আতঙ্কিত, জানলার পাশে বসে বলল, রণজয়, তুই কি সত্যি বিশ্বাস করিস অতৃপ্ত আত্মা আমাদের সঙ্গে যোগাযোগ করছে? রণজয় ধীরে ধীরে উত্তর দিলেন, আমি কেবল বিশ্বাস করি বাস্তবকে, তবে সব বাস্তবের ব্যাখ্যা হয় না। ইতিহাস যখন চাপা পড়ে যায় তখন তার দগদগে স্মৃতি রক্তের মতো ফেটে বেরোয়। সেই রূপ হয়তো আত্মা, হয়তো অন্য কিছু। প্রদীপ্ত নিঃশ্বাস ফেলে বলল, তাহলে এবার কোথায় বল? ওর জন্যই এবার মনে হচ্ছে আমার হার্ট ফেল হবেই হবে। রণজয় জানলার বাইরে তাকালেন, তারপর বললেন, চল এবার চণ্ডী মণ্ডপে যাই। সেখানেই ছিল অচলাবালার শেষ ঠিকানা। হয়তো সুধাংশুর নিখোঁজ হওয়ার দিনও সে সেখানে গিয়েছিল। চণ্ডী মণ্ডপ মালঞ্চপুরের প্রান্তসীমায় এক পরিত্যক্ত স্থান। খড়ের ছাউনি, ভাঙা চূড়া, আর মাঝখানে এক বিধ্বস্ত চণ্ডী মূর্তি, যা এখন ছায়ার অতলে ডুবে থাকা দেবীর অধিক ভয়ের প্রতিমা বলে মনে করা হয়। এই স্থানটি 1960 থেকে 70 সালের দিকে ছিল জমিদার পরিবারের অন্তঃপুরের নারীদের গোপন আশ্রয়। গ্রামের প্রবীণরা বলেন, অচলাবালা রাজনারায়ণ চৌধুরীর ছোট ভাইপোর বিধবা স্ত্রী। স্বেচ্ছায় সন্ন্যাস নেন এবং এখানেই বাস করতে থাকেন জীবনের শেষ দশক পর্যন্ত। রণজয় এবার বললেন, অচলাবালা ছিল শিক্ষিতা। সে ছিল গোপনে গ্রামের অনেক মেয়েদের পড়ানোর পথপ্রদর্শক। কিন্তু গুণধরীর মৃত্যুর পরে অচলাবালার আচরণ কেমন যেন পাল্টে গিয়েছিল। চণ্ডী মণ্ডপে পৌঁছে তারা দেখতে পেল সেই পুরনো স্থানটিকে ঘিরে রয়েছে লতা গুল্মে ভরা এক বিষণ্ণ অরণ্য।
এবং তার ভেতরে ঢুকে তারা পড়ল এক অদ্ভুত নিস্তব্ধতায়। ঘরের এক কোণায় দেখা গেল ভাঙা কাঠের আলমারি। রণজয় ধীরে ধীরে সেটিকে খুললেন। ভেতরে পুরনো কাপড়ের ভাঁজের ফাঁকে পেয়ে গেলেন একটি কাঠের পেটিকা। সেটি খুলতেই বেরোলো কিছু চিঠিপত্র আর একটা খাতা, হাতে লেখা ডায়েরি, যার পাতাগুলোর গায়ে লেগে আছে আর্দ্রতার দাগ, ছত্রাকের ছোপ। অচলাবালার ডায়েরি। ডায়েরির পাতায় লেখা ছিল, আজ গুণধরী ফেরেনি। আমি জানি সে আর ফিরবে না। তার হাতে চুড়ি ছিল, আমার উপহার। ওইটুকুই হয়তো আমার একমাত্র স্মারক হয়ে রয়ে যাবে। এখন আমি দেখেছি জমিদার রাতের অন্ধকারে তাকে ডেকে পাঠিয়েছিলেন। তার পরের দিন তার নিথর দেহ ভেসে উঠল পুকুরে। আমার শরীরের ওপর জমিদার কখনো হাত তোলেননি, কিন্তু আমার চোখের ভেতর ঢুকে পড়েছিল বহুবার। আমি কাউকেই তা বোঝাতে পারিনি। কেবল একবার গুণধরী বুঝেছিল। সে বলেছিল দেবী চণ্ডীর আশীর্বাদ নিয়ে একদিন সে মুখ খুলবেই। সেই মুখ চিরদিনের মতো বন্ধ করে দিল জমিদার। আজ আমি স্বপ্নে দেখেছি গুণধরী এসেছে। সে বলছে, আমার কথা বলো, বলো আমার কথা। তারা কি করেছিল আমার সঙ্গে সে কথা বলো। আমি পারি না, কিন্তু এ কথা কেউ না কেউ বলবে। হয়তো অনেক বছর পরে, যখন আবার কেউ খুঁজবে সেই হারিয়ে যাওয়া ইতিহাস। এই সমস্তটা পড়ে রণজয় বললেন, এই খাতাটাই সুধাংশুর মিত্রের হাতে গিয়েছিল। ডায়েরির একটা পাতায় লেখা আছে তার নাম এস মিত্রা। হয়তো প্রদীপের শিখার শেষ আলো খুঁজে খুঁজে তিনি এই মণ্ডপে এসে পৌঁছেছিলেন। এই অজানা সত্যের সামনে পড়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন, অথবা কেউ চায়নি তিনি বাঁচুন। প্রদীপ তো এবার গলা নামিয়ে বলল, তাহলে তুই বলছিস সুধাংশু খুন হয়েছে? হ্যাঁ, মানে তোর কথা মতো তো এটাই দাঁড়াচ্ছে, তাই না? না, আমি কিন্তু তেমনটা বলছি না। বলছি সে হয়তো এই মণ্ডপেই শেষ এসেছিল। আমাদের এখন আশেপাশে খুঁজতে হবে ভালো করে। চণ্ডী মণ্ডপের পেছনে একটি ছোট সিঁড়ি, যা মাটির নিচে গিয়েছে। প্রদীপ্ত বলল, এটা কি গুদামঘর ছিল নাকি? রণজয় মাথা নাড়লেন, না, এটা ছিল অচলার ধ্যানগৃহ। মাটির নিচে নামার পর দেখা গেল একটি ছোট্ট ঘর। দেওয়ালে লাল রঙের প্রতিচ্ছবি, চণ্ডীর মূর্তি, ধূপদানি আর মাঝখানে রাখা একটি রক্তচাপা চাদর। তার ওপরে পড়ে আছে একটা আধফাটা খাতা, আর পাশে একটা ছোট্ট চোখ ধাঁধানো চুড়ি। সেই চুড়ির পাশে একটা আধ ভাঙা চশমা। প্রদীপ্ত নিঃশ্বাস বন্ধ করে বলল, এইটা তো সুধাংশুর। রণজয় এবার চোখ বন্ধ করলেন, যেন কোনো দৃশ্যের পুনরাবৃত্তি দেখছেন। একজন মানুষ ইতিহাসের নেশায় মগ্ন এই গুহা ঘরে প্রবেশ করছেন। অচলার রেখে যাওয়া কাগজপত্র খুলে পড়ছেন, আর তখনই হয় কেউ তাকে আক্রমণ করেছে। হয়তো মৃত্যু নয়, তবে নিখোঁজ। আড়ালে সরিয়ে ফেলা হয়েছে তাকে। সন্ধ্যা নামছে। চণ্ডী মণ্ডপের ধূলিধূসর বায়ুতে এখন সুধাংশুর ছায়া। অচলার কান্না আর
গুণধরীর অভিশাপ একসঙ্গে মিলেমিশে আছে। রণজয় এবার বললেন, এই কেসটা এখন শুধুই অতৃপ্ত আত্মা বা খুন নয় প্রদীপ্ত, এটা এখন একটা সিস্টেমেটিক ষড়যন্ত্র, যেটা ইতিহাসকে চাপা দিতে চেয়েছিল এবং এখনো কেউ তা রক্ষা করতে চায়। এবার প্রদীপ্ত জিজ্ঞাসা করল, তাহলে এবার? রণজয় এবার বললেন, আমাদের যেতে হবে জমিদার বাড়ির বংশধরের কাছে, চন্দন মিত্র। নামটা নিশ্চয়ই শুনেছিস। সেই বংশের এখন একমাত্র প্রতিনিধি। উত্তরদাতার সময় এসেছে। এবার সত্যি সামনে আসবেই আসবেই। আকাশ যেন বিষাদে ডুবেছিল। আষাঢ়ের প্রতিটি দিনই যেখানে অনিশ্চিত, সেখানে এই দিনটিকে বিশেষভাবে ভীতিপ্রদ করে তুলেছিল ক্রমাগত মেঘগর্জন, যার মাঝে মাঝে বিদ্যুতের ঝলক যেন এক মুহূর্তে উদ্ঘাটন করে দিচ্ছিল লুকোনো ছায়া। রণজয় ও প্রদীপ্ত পৌঁছেছিল কলকাতার দক্ষিণ পূর্ব প্রান্তে গড়িয়ার এক নির্জন উপকণ্ঠে, যেখানে গড়ে উঠেছে আধুনিক এক প্রাসাদপ্রম ভিলা, যার নাম মিত্রনিকেতন। এই বাড়ির মালিকই হলেন চন্দন মিত্র, রাজনারায়ণ চৌধুরীর পৌত্র এবং বর্তমানে মালঞ্চপুরের জমিদার বংশের একমাত্র জীবিত প্রতিনিধি। হয়তো আপনাদের মনে হচ্ছে যে রাজনারায়ণ তো চৌধুরী আর এ মিত্র, তাহলে কি করে ওই জমিদারের উত্তরসূরি হয়? আসলে তৎকালীন সময়ে রাজারা চৌধুরী উপাধি পেতেন, আর রাজনারায়ণ চৌধুরীর আসল নাম ছিল রাজনারায়ণ মিত্র। সাদা মার্বেলের সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সামনের গেট খুলে গেল। আধুনিক ইলেকট্রনিক লক, নিঃশব্দে ঘুরে যাওয়া সিসিটিভি ক্যামেরা আর চশমাধারী এক কর্মচারী তাদের ভিতরে নিয়ে গেল এক প্রশস্ত লিভিং রুমে, যেখানে পুরনো যুগের ছবি আর ভিন্টেজ আসবাবপত্রের মাঝে সযত্নে বসানো এলইডি স্ক্রিন, ডিজিটাল ওয়াইন ক্যাবিনেট আর সুরেলা যন্ত্রসঙ্গীতের আওয়াজ। আপনারা চন্দন মিত্রের সঙ্গে দেখা করতে চেয়েছেন তো? জিজ্ঞাসা করল কর্মচারী। রণজয় বললেন, হ্যাঁ, তাকে বলবেন রণজয় মিত্র এসেছেন মালঞ্চপুর থেকে, কিছু ইতিহাসের উত্তর জানতে চান। কিছুক্ষণ পরে ঘরে প্রবেশ করলেন একজন মধ্যবয়স্ক মিতবাক গম্ভীর মুখের পুরুষ। তার চোখে ছিল কেমন এক চাপা উদ্বেগ আর গলায় দৃঢ়তা। চন্দন মিত্র। রণজয় উঠে দাঁড়ালেন। চন্দনবাবু, আমি এমন একটি ঘটনার তদন্ত করছি যার শিকড় আপনাদের বংশে এবং মালঞ্চপুরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। চন্দন মিত্র একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আমি অনুমান করতে পারি আপনি কি বিষয়ে বলতে এসেছেন। গুণধরী, অচলাবালা আর সুধাংশু মিত্র, তাই তো? হ্যাঁ, তাহলে আপনি জানতেন। আমি অনেক কিছুই জানি, কিন্তু অনেক কিছু বলা নিষিদ্ধ ছিল এতদিন। আমি শুধু বলতে পারি আজ আর সেই নিষেধ নেই। ঘরের দেওয়ালে টাঙানো একটি পুরনো তৈলচিত্রের দিকে ইশারা করলেন চন্দনবাবু। এই ছবিটা রাজনারায়ণ চৌধুরীর, আমার ঠাকুরদা। তিনি ছিলেন একাধারে দানশীল ও নিষ্ঠুর, এক দ্বৈত মানব প্রকৃতির প্রতিমূর্তি। এবার চন্দন মিত্র উঠে গিয়ে একটি পুরনো ট্রাঙ্ক খুললেন, ভিতর থেকে বের করলেন এক দলিল।
পুরনো ব্রিটিশ কাগজে লেখা একটি কেস ডকুমেন্ট। রণজয় তা হাতে নিতেই চোখে পড়ল, ইন দ্য ম্যাটার অফ অচলাবালা ভার্সেস নারায়ণ চৌধুরী এস্টেট 1936। এক নিশ্চুপ বিস্ফোরণ যেন ঘটল সবার মনের মধ্যে। এবার চন্দন মিত্র বললেন, অচলাবালা একবার আইনি পথে গিয়েছিলেন। গুণধরীর মৃত্যুর পরে তিনি জমিদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু আদালত অবমাননার কারণে সেই মামলা খারিজ হয়ে যায়। কেউ তাকে সাহায্য করেনি। তিনি পরবর্তীতে নিজেকে প্রত্যাহার করে চণ্ডী মণ্ডপে আশ্রয় নেন। এবং রণজয় প্রশ্ন করলেন, এবং তারপর সবকিছুই চাপা পড়ে যায়। আমার ঠাকুরদার মৃত্যু পরবর্তী নোটে আমি পেয়েছিলাম সেই মামলা সংক্রান্ত কিছু দলিল, যা বহু বছর যাবৎ লুকিয়ে রাখা ছিল। এবার প্রদীপ্ত উঠে দাঁড়িয়ে বললেন, আপনি জানেন সুধাংশু মিত্র এই ঘটনাগুলি খুঁজছিলেন? হ্যাঁ, আমি জানতাম। ও এসেছিল আমার কাছে, আমায় বলেছিল এই দলিল তার চাই। সে একটা বই লিখছে জমিদারের অত্যাচারের ইতিহাস নিয়ে। আমি ওকে দলিলটা দিইনি, তবে বলেছিলাম চণ্ডী মণ্ডপে গেলে হয়তো অচলার ব্যক্তিগত রেকর্ডও পাবে। হয়তো গিয়েছিল। রণজয় এবার জিজ্ঞাসা করল, তারপর তারপর কি হলো? তারপর আরও ফেরেনি। আমি বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সে নিখোঁজ হয়ে যায়। ওর গার্লফ্রেন্ড, ওর অফিস, সব জায়গাতেই খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। চন্দনবাবু, আপনি নিশ্চিত তো আপনি তখন সুধাংশুর কাছেও কিছু লুকাননি, আর এখন আমাদের কাছেও কিছু লুকোচ্ছেন না? রণজয়ের এই প্রশ্ন শোনা মাত্র চন্দনের চোখে দেখা গেল রক্ত জমা বিরক্তি। আমি আজও নিজের পাপ বইয়ে রাখিনি, কিন্তু আমার পূর্বপুরুষেরা যে দাগ রেখে গেছে সেটা মুছে ফেলাও কিন্তু আমার কাজ নয় মিস্টার রণজয়। আপনার যদি বিশ্বাস থাকে তবে একটা জিনিস আপনাকে দিতে পারি। এবার চন্দনবাবু একটি ড্রয়ার থেকে একটা পেনড্রাইভ বার করলেন। এটা সুধাংশু মিত্র রেখে গিয়েছিল। বলেছিল, চন্দনদা, যদি আমি ফেরত না আসি আপনি কাউকে দিন যে এই সত্যটা খুঁজবে। আপনি হয়তো সেই মানুষ, দেখুন যদি কিছু আবিষ্কার করতে পারেন। রণজয় চুপ করে সেটিকে হাতে নিয়ে নিলেন। ফিরে এসে রণজয় সেই পেনড্রাইভ খুললেন। ভিতরে কিছু ভিডিও ক্লিপ, কিছু স্ক্যান করা পুরনো দলিল আর একটি ব্যক্তিগত নোট, যেখানে লেখা ছিল, আমি জানি আমার মৃত্যু হতে পারে, কিন্তু ইতিহাস চুপচাপ মরতে পারে না। অচলাবালার গলার আওয়াজ কেউ শুনবে একদিন। যদি কেউ এই ভিডিও দেখে থাকেন, জানবেন আমি কি পেয়েছিলাম। ভিডিওটিতে দেখা গেল সুধাংশু চণ্ডী মণ্ডপে দাঁড়িয়ে বলছেন, আমি এখানে এসেছি তৃতীয়বার। প্রতিবারই কেউ আমাকে অনুসরণ করছে। আমি বুঝতে পারি কোনো শক্তি চাইছে না এই ইতিহাস সামনে আসুক। আমি যদি হারিয়ে যাই, জানো, সেটা দুর্ঘটনা নয়, সেটা দুর্ঘটনা নয়, সত্যি খুঁজে বার করতে হবে, সত্যি। ভিডিও হঠাৎ থেমে যায়, যেন অসমাপ্তই থেকে যায় সেই স্বীকারোক্তি। রণজয় এবার ধীরে ধীরে বললেন, এই কেসটাকে এখন শুধুই অতীতের নয়, বর্তমানের ষড়যন্ত্র হিসেবেও দেখতে হবে। সুধাংশু যদি জীবিত থাকে, সে কোথাও বন্দী আছে,
আর যদি না থাকে তাহলে আমাদের সত্যের দরজাটা খুলতেই হবে। প্রদীপ্ত, তুই তৈরি তো? হ্যাঁ ভাই, আমি তৈরি। কিন্তু তারপর? রণজয়ের ঠোঁটে একটি কৌতূহলী হাসি, তার গলায় ভেসে উঠল তা পুরনো বাংলা গানের ছোট্ট দুটো কথা। তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। মানে তুই হঠাৎ এই কথাটা বললি? মানে হচ্ছে তারপর আমাদের যেতে হবে সেই মানুষটির কাছে, যিনি এখনো বেঁচে আছেন এবং যার বিরুদ্ধে অচলা মামলা করেছিলেন। রাজনারায়ণ চৌধুরীর অবৈধ বংশধর এক রহস্যময় নাম, যাকে লোকে ডাকে কালোবাবু বলে। সে এখন মালঞ্চপুরেই থাকে, এক নিভৃত পুরনো কোঠায়, লোকচক্ষুর বাইরে। চল সেই কালোবাবুর আস্তানায় গিয়ে তার সঙ্গে একবার দেখা করে আসি, আর এই সমস্যাটারও একটা পার্মানেন্ট সমাধান করে আসি। চল। আষাঢ় মাসের শেষ সপ্তাহ। বৃষ্টি থেমে গেলেও আকাশে ঘন মেঘের আস্তরণ যেন বুকে চেপে বসেছে গোটা মালঞ্চপুরের। সন্ধ্যা নামলো ধীরে ধীরে, আর সেই সঙ্গে জমে উঠল বাতাসে এক অজানা সন্ত্রাস, যে বাতাসে কাঁপে শালের ডাল, বাঁশবনের ছায়া আর মৃত নদীর কাদা সোঁদা গন্ধ। রণজয় ও প্রদীপ্ত মালঞ্চপুরের পূর্ব প্রান্তে পৌঁছলেন। সামনে এক বিস্তৃত কোঠা, যা গ্রামের মানুষজন কালো বাবুর কুঠি বলে জানে। একসময় রাজনারায়ণ চৌধুরীর গুপ্ত বাসস্থান ছিল এই কোঠাটি, যেখানে তিনি গোপনে চালাতেন বিচার বহির্ভূত শাস্তি, রাখতেন দাসী কন্যাদের, আর তৈরি করতেন এক অন্ধকার সাম্রাজ্য। এখন সেই বাড়ি ভগ্ন, আচ্ছন্ন, কিন্তু তবুও কোনো এক অজানা শক্তিতে জীবন্ত হয়ে আছে এই কোঠাবাড়িটি। প্রদীপ্ত, তাহলে তুই প্রস্তুত তো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত, কিন্তু তুই প্রস্তুত তো? আজ প্রস্তুত না থাকলে কোনোদিনই হব না বন্ধু। রণজয়ের চোখে ছিল নিষ্ঠা, আর পকেটে রাখা ছিল সুধাংশুর দেওয়া পেনড্রাইভের কপি, আর অন্য পকেটে একটি রেকর্ডার। দরজা খুলে গেল এক খটখটে শব্দে। ভিতরে নিস্তব্ধ, কিন্তু শোনা যায় এক ছায়াময় গুঞ্জন, যেন দূরে কেউ মন্ত্রপাঠ করছে। তারা প্রবেশ করলেন সেই অন্ধকার অভয় অরণ্যে। মেঝেতে ধুলোর আস্তরণ, দেওয়ালে ছোপ ছোপ ছাঁচ, আর গন্ধ এক অদ্ভুত গন্ধ, পুরনো রক্ত আর পচা পলাশ ফুলের মতো। একটি ঘর পার হলেই তারা দেখতে পেলেন এক থামে বসে আছেন একজন বৃদ্ধ। তিনি পরিধান করেছেন গা ছমছমে কালো ধুতি পাঞ্জাবি, মাথায় পাকা চুল, ঠোঁটে ক্ষীণ হাসি, চোখে তার অস্বাভাবিক দীপ্তি, যা কোনো সাধারণ পাণ্ডিত্যের নয়, বরং এক অভিশপ্ত বুদ্ধির ফল। এই কালোবাবু। আমার নাম বলার দরকার নেই, তিনি নিজেই বললেন। তোমরা কি খুঁজতে এসেছ আমি জানি। রণজয় এবার শান্ত গলায় বললেন, আমি ইতিহাস খুঁজছি, আর আপনি সেই ইতিহাসের জীবিত ছায়া। আপনি সুধাংশুকে কোথায় রেখেছেন বলুন। কালোবাবু হাসলেন। সুধাংশু আমার শিষ্য হতে চেয়েছিল, আমিও তাকে ইতিহাস শিখিয়েছিলাম, কিন্তু ওর কাছে ইতিহাস মানে নথি, আর আমার কাছে
ইতিহাস মানে রক্ত। রক্ত, বুঝলে, রক্ত। আপনি তাকে খুন করেছেন? প্রদীপ্ত এক ধাক্কায় এগিয়ে এলো। না না, মরে গেছে, ও নিজেই মরে গেছে, আমি খুন করিনি। অতীত জানার খিদে যার থাকে সে অতীতের দ্বারাই গ্রাসিত হয়। কিন্তু আমি চাই রণজয় মিত্র, তুমি ওর পথেই চলো। তুমি পারো সত্যকে পুনর্জন্ম দিতে। রণজয়ের চোখ শুরু হয়ে এলো। আপনি নিজেকে ইতিহাসের পাহারাদার ভাবেন? হ্যাঁ, আর একটা জলজান্ত মানুষকে আপনি এই ভয়ঙ্কর পথে ঠেলে দিয়েছেন। ছি! না, আমি সেই পাপের সন্তান যাকে ইতিহাস কোনো নাম দেয়নি। রাজনারায়ণ চৌধুরীর এক দাসীর গর্ভে আমি জন্মেছিলাম। কেউ নাম রাখিনি আমার, কেউই ঠাঁই দেয়নি আমাকে। আমি বড় হয়েছি এই অন্ধকারে। আজ আমি সেই ইতিহাসের উত্তরাধিকারী, যা কেউ মানতে চায় না, কেউ প্রকাশ করতে চায় না। তিনি এবার উঠে দাঁড়ালেন, সামনে আনলেন একটি ছোট বাক্স। এই নাও অচলাওয়ালার ডায়েরি। গুণধরের মৃত্যুর পরে নিজের হাতে লেখেননি, কিন্তু মুখে বলে গেছেন এক ব্রাহ্মণকে। তিনি তা লিখে গিয়েছেন। এই হলো শেষ দলিল। নিয়ে যাও এটাকে, যাও। রণজয় ধীরে ধীরে সেই ডায়েরি হাতে নিলেন। তার মনে হচ্ছিল যেন একটা নয়, বহু প্রজন্মের কান্না উঠে আসছে পাতায় পাতায়। তার প্রশ্ন এলো, আপনি তাহলে এখন কি করবেন? কালোবাবু এবার হেসে বললেন, আমার কাজ শেষ। আমি চাই সত্য এবার ইতিহাস হয়ে উঠুক। কিন্তু ইতিহাস শুধু লেখা হয় না, সেটা আবারও লিখতে হয়। তুমি লেখো রণজয় মিত্র, তুমি লেখো। কিন্তু সুধাংশু কিভাবে মারা গেল? ও সালা বেঈমান ছিল। আমাকে ঠকিয়ে এই ডায়েরি নিয়ে গিয়ে ও এই জমিদারের কালো ইতিহাস সবার সামনে নিয়ে আসতে চেয়েছিল। কিন্তু সত্যি কথা বলছি, আমি তাকে মারিনি। সে খুন হয়েছে নিজের দোষে। এই যে কোঠা দেখছো, এই কোঠা অনেক পুরনো, আর এই কোঠায় অনেক জীবজন্তুর বাস। এই যে ঘরটায় এখন আমি আছি, এর ঠিক দুটো ঘর পরেই দুটো নেকড়ে আছে। আর ওরা আমার অনেক ভালো পোষ্য, জানো তো। যদি কেউ আমার সাথে বেইমানি করে, আমি তাদের কিছু না করলেও তারা কিন্তু তাকে ছেড়ে দেয় না, বুঝলে। আমি কিন্তু সত্যি কথাই বলছি, আমি ওকে খুন করিনি। কিন্তু ও খুন হয়েছে ওই দুটো নেকড়ের মাধ্যমে। বুঝতে পারলে রণজয় মিত্র? বুঝতে পারলে? যাও, এই সত্য উদ্ঘাটন করো। আর আজকে আমার মুক্তি ঘটবে, মুক্তি ঘটবে আমার। মুক্তি। প্রদীপ্ত তখন ফোনে পুলিশ ডেকেছে, কিন্তু যখন তারা ফিরে তাকালো, কালোবাবু কোথাও নেই। শুধু পড়ে আছে একটি রক্তরঞ্জিত পচা আলতা।
যার গন্ধে আষাঢ়ের বাতাস আরো ভারী হয়ে উঠেছে। রণজয় এবার ধীরে ধীরে পুরো ব্যাপারটা বুঝতে পারল। রণজয় প্রদীপ্তকে বলল, প্রদীপ্ত, আমার সঙ্গে চ। কালোবাবু মনে হয় নিজেকে ওই দুটো নেকড়ের কাছে সমর্পণ করতে গেছেন, তাড়াতাড়ি চল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। যখন রণজয় আর প্রদীপ্ত সেই নেকড়েদের কাছে গিয়ে পৌঁছালো, তখন সব শেষ। কালোবাবুর পেট ফাটিয়ে তারা তখন মত্ত মনুষ্য মাংস ভক্ষণ করতে। প্রদীপ্ত আর দেরি করল না, সঙ্গে সঙ্গে আবার ফোন করল পুলিশ স্টেশনে। পুলিশ এলেন এবং কালোবাবুর মৃতদেহ নিয়ে গেলেন। আর ফরেস্ট অফিসাররা এসে ওই দুটো নেকড়েকে স্লিপিং ইঞ্জেকশন দিয়ে নিয়ে গেলেন জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য। কয়েকদিন পরে রণজয় মিত্র তার কলম ধরলেন। লেখার শিরোনাম অচলা ও আগুন, এক জমিদারি পাপের খণ্ডচিত্র। সেই লেখায় উঠে এলো সুধাংশুর ত্যাগ, অচলার অসহায়তা, গুণধরীর মৃত্যুর ছায়া আর কালোবাবুর অভিশপ্ত জীবনের অলিখিত পৃষ্ঠা। আষাঢ় শেষ হলো, শ্রাবণ এলো, কিন্তু মালঞ্চপুরের কোনো বৃষ্টি আর পাপই মনে হয় না। তারা যেন এবার স্বচ্ছ এবং নিষ্পাপ, মুক্তি পেয়েছে এক অনেক পুরনো কালো অভিশাপ থেকে, যা মালঞ্চপুরকে আবার ফিরিয়ে দেবে এক শান্তি রাজ্যে। তো শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন, কিরিটে রায়ের চরিত্র দ্বারা অনুপ্রাণিত কাহিনী আষাঢ়ের আধারে। গল্পটি লিখেছি এবং পাঠ করেছি আমি প্রিয়ব্রত মুখার্জি, আর সমগ্র পরিকল্পনা এবং পরিচালনাতেও আমি প্রিয়ব্রত মুখার্জি, আর পোস্টার ডিজাইন পিক্সেল ক্যানভাস। আমি আশা করব আজকের এই বিশেষ নিবেদনটি তোমাদের খুব 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 ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের গল্পটা লাইক করবে এবং একটা সুন্দর কমেন্ট করবে, আর নিজের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এরকমই যদি নিত্য নতুন গল্প পেতে ইন্টারেস্টেড হও বা ইচ্ছুক থাকো, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেল অর্থাৎ ফেনোমেনাল আর্কাইভকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে সেটাকে অলে সিলেক্ট করে রেখে দেবে। তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হবে আগামী সপ্তাহে আবার কোনো নতুন গল্প বা কোনো ফ্যান ফিকশনের সঙ্গে। আর ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো এবং সর্বোপরি গল্পে থেকো।